প্রতিবাদ আমাকে বলেছে, ওর একটা জেনুইন প্রবলেম ছিল। বাকিদের কি হয়েছিল যে এত কম, মানে 13 জন বোধহয় ক্লাসটা করেছে আউট অফ 20। তো বাকিদের না বুঝলেও চলছে, এরকম কোনো ব্যাপার আছে তোমাদের? কিন্তু তারপরে কিন্তু ভাইভায় আমি কোনোভাবে হেল্প করতে পারবো। আমি তো ভাইভা নেব, তখন কিন্তু আর আমি কি সাহায্য করতে পারবো? এবং ভাইভার মার্কসেই কিন্তু পুরো মার্কস। হ্যাঁ, তোমার থিওরি বাকিটা তো ধরো খাতাও তোমরা কাজটা দেখেই লিখেছো বা কোনো একটা কমন মেটেরিয়াল থেকে লিখেছো, এবং তোমার এক্সপেরিমেন্টসও আমি জানি কিভাবে লেখা হয় থিওরি। যাই হোক, এবার আমি তোমাদের যেটা বলছি যে স্ক্রিন রেকর্ডটা কে করছো? স্যার করছি আমি। বাচ্চা তো ঠিকঠাক? হ্যাঁ করছি, মানে ঠিকঠাকই হবে আশা করি। আশা করছো? মানে ব্যাপার হচ্ছে যে তারপর ভয়েস রেকর্ডটা না হলে কিন্তু ভীষণ বিপদ হয়ে যাবে। না আমার ফোনে হচ্ছে ভয়েস রেকর্ড, সেটা দেখেই করছি। আচ্ছা চেক করেছি। চেক করে নিয়েছো তো? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, তুমি বন্ধ করে দাও। বুঝছে আজকে মিউটই থাকুক, সেটাই ভালো। ঠিক আছে, তো আমি আশা করছি যে কালকে তোমরা কলোরিমিটারের ভিডিওটাও দেখেছো এবং মোটামুটি বুঝতে পেরেছো গটপট। আরো দু একবার হয়তো দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এইবার আজকে আমরা চলে আসছি গিয়ে হচ্ছে আরেকটা যেটা তোমাদের ডাউট ছিল, ভেরি ইম্পর্টেন্ট, কারণ নেক্সট 4 বছর ধরে কোথাও না কোথাও তোমাকে এটা করে যেতে হবে। এটা হচ্ছে ল্যাম্বার্ট বিয়ার্স ল আর ভেরিফিকেশন। এই লাস্ট লোককে আমি অ্যাডমিট করলাম, এরপর আমি একজন ভিউয়ার প্রত্যেকবার স্প্লিট ছেড়ে যেতে হয়, ল্যাম্বার্ট বিয়ার্স ল এবং ভেরিফিকেশন। ঠিক আছে, সো লেট আস স্টার্ট দিস। ওকে, কারণ এই 40 মিনিটে হবে না, কোনোভাবে হবে না। তোমাদের যা আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল, তাতে এই 40 মিনিটে হওয়া অসম্ভব ব্যাপার। আচ্ছা, তোমরা স্ক্রিনে কিছু লেখা দেখতে পাচ্ছ? অদিতি একটু পড়ো তো কি লেখা আছে? কি লেখা আছে? স্যার ব্লক দ্য বিয়ার ল্যাম্বার্ট ল। ঠিক আছে, আর আর একটা কথা বলি, আজকে আর উৎসাহ অন করো না, উৎসাহ অফই থাকো। এখন স্ক্রিনে কি লেখা আছে? ওই সেম জিনিসই লেখা আছে না চেঞ্জ হলো কিছু? চেঞ্জ হয়েছে স্যার, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে। কি লেখা আছে? কি লেখা আছে কেউ পড়তে পারছো না কি? that t is equal to I by I0. হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে। However, it is হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা যেটা ফার্স্ট দেখবো সেটা হচ্ছে গিয়ে ট্রান্সমিটেন্স আর অ্যাবসর্বেন্স, এই দুটো কনসেপ্ট তোমাদের ফাইবার প্রথম যে কোয়েশ্চেন আছে, এই দুটোর মধ্যে এক্স্যাক্টলি কি পার্থক্য, ট্রান্সমিটেন্স আর অ্যাবসর্বেন্স? বলো একটু কি পার্থক্য, একটু শুনি আমি। আচ্ছা, কি পার্থক্য সেটা আমরা একটু দেখে নিই। কি পার্থক্য একটু একটু কারোর কোনো আইডিয়া আছে? তোমরা তো প্রচুর প্র্যাকটিক্যাল ক্লাস করেছো আমি। দেখো, ট্রান্সমিটেন্স হচ্ছে, ধরো হোয়াট ইজ আ ফোটন, সবে তো ক্লাস 12 পাস করে এসেছো, ফোটন কি? এনি আইডিয়া? কারোর কোনো আইডিয়া নেই একটা ফোটন কি?
সাবঅ্যাটমিক পার্টিকেল। সেটা প্রোটন। ফোটন কি? ফোটন। Nobody knows what is a photon. স্যার ফোটন Unit of light. Unit of light. Okay, I buy that. আর স্যার ওর রেডিয়েশন 0। এটা ফোটন জিনিসটা কি? ইউনিট অফ লাইট, এটা ঠিক আছে। ওকে, so it's a discrete particle, which forms the light and it is having an energy is equal to h nu, ঠিক আছে? প্ল্যাঙ্কস ইকুয়েশন থেকে, ঠিক আছে? এই রকম আমাদের সেটা জানার উদ্দেশ্য নয়। তুমি একটা গ্লাস এ জল দিলে, কাঁচের, একদম স্বচ্ছ কাঁচের গ্লাস, ঠিক আছে? স্বচ্ছ কাঁচে আমাদের এখানে ধর্মতলা মার্কেটে পাওয়া যায়, নিউ মার্কেটে একেবারে স্বচ্ছ কাঁচ, তার মধ্যে জল নিয়ে, এবারে জল নিয়ে তুমি তার উপর একটা টর্চের আলো দেবে। এবার গ্লাসের উল্টো দিকে, চৌকো গ্লাস, উল্টো দিকে তুমি দেখছো, তাহলে কি দেখতে পাবে আমাকে একটু বলো। উৎসাহ বলবে না, উৎসাহ আজকে মিউট থাকুক, প্রচন্ড কানে লাগছে, উৎসাহ অন বলতে পারবে। হ্যাঁ, কি দেখতে পাবে বলো? আমি করতে পারবো না অ্যাকচুয়ালি, কারণ আমি যদি স্ক্রিন ছেড়ে বেরিয়ে যাই আবার এই স্ক্রিনে ঢুকতে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, কি দেখতে পাবে বলো? আরে একটা কাঁচের চৌকো গ্লাস আছে, এই দিক থেকে তুমি একটা টর্চের আলো ফেলছো, ওই যে উল্টো দিকে কি দেখতে পাবে? রিফ্লেকশন। স্যার রিফ্লেকশন দেখায়। রিফ্লেকশন। আচ্ছা, আলোটা স্যার প্রতিসরণও দেখা যাবে, পাস করবে স্যার, প্রতিসরণ দেখা যাবে। আচ্ছা আচ্ছা, আলোর তো আস্তে আমার কানে লাগছে। হ্যাঁ, তো আলোটা পাস করবে, ঠিক আছে, সলিউশন। এবারে এই যে টর্চের আলো ফেললে, এই টর্চের আলোয় কিন্তু এটা কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তো একাধিক তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু রেডিয়েশন আছে। আমার এই কাজটা দিয়ে হবে, আমাকে দরকার একটা মোনোক্রোম্যাটিক লাইট। এবার তোমরা প্রশ্ন করবে, স্যার মোনোক্রোম্যাটিক লাইটটা কি? খুব সোজা, নামটার থেকেই বোঝা যাচ্ছে, ক্রোম মানে কি? কালার। তাহলে মোনোক্রোম মানে কি? ক্রোম মানে যদি কালার হয়, তাহলে মোনোক্রোম মানে কি? স্যার একটা কালার, আলো যেটা, মানে এক বর্ণী আলো যেটা। একবর্ণী আলো যেটা। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তো অদিতি হয়তো বাংলা বুঝতে পারবে না, তরঙ্গ দৈর্ঘ্য মিন্স হচ্ছে ওয়েভলেংথ, ঠিক আছে? আচ্ছা, তো একবর্ণী আলো, তো একটা কালার আছে নাও। এবারে তুমি বলতে যে স্যার একটা কালারের লাইট আমি কোথা থেকে পাবো? আমি জানি না তোমরা ছোটবেলায় ওইটা নিয়ে খেলেছো কিনা, তোমাদের তো ছোটবেলায় অনেক হাইফাই জিনিস এসে গেছে খেলার জন্য, মোবাইল টোবাইল। আমরা ছোটবেলায় তো খেলতাম, আমাদের ছোটবেলায় 10 টাকা করে পাওয়া যেত এরকম ছোট্ট ছোট্ট টর্চ, চিপলে লাল আলো অনেক দূর অব্দি গিয়ে পড়তো। খেলেছো কেউ? আমরা লেজার টর্চ বলতাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার খেলেছি, লেজার টর্চ। হ্যাঁ, লেজার টর্চ অনেক দূর, 100 ফিট অন্তত কিন্তু চলে যায়, মানে 100 ফিট দূরে কোনো বিল্ডিং হলে সেখানেও কিন্তু 100 না হলেও 50-60 ফিট তো যাই আলোটা। এইটা আমি একটা ধরে নিচ্ছি একবর্ণী আলোর কাছাকাছি খুব একটা জিনিস। এবার এই আলোটাকে আমি পাঠালাম দিয়ে হচ্ছে ওই যে চৌকো গ্লাসে জল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে পাঠালাম। ব্যাপারটা কি হচ্ছে যে আলো, যে কণাগুলো, আলো কণা যেগুলোকে আমরা বলে থাকি, হ্যাঁ, আমি যখন একবার প্রেস করছি যে 100টা ফোটন বেরোচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে এই যে 100টা ফোটন বেরোচ্ছে, এই 100টা ফোটন পাস করে গেল শুধু জল দিয়ে। এবার তুমি জলের মধ্যে নুন গুললে অনেকটা, ঠিক আছে, 1 চামচ নুন গুললে, তাহলে এবার কি 100টা ফোটন আর পাস করবে? না স্যার। কেন করবে না? কারণ স্যার ওখানে দ্রাবের পরিমাণটা সলভেন্টে মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ও অ্যাবজর্ব করবে বা বাধা দেবে সেই ক্ষেত্রে। আচ্ছা, ও অ্যাবজর্ব করবে বা বাধা দেবে, খুব সুন্দর দুটো কথাও বলেছে। বাধা দেবে বা অ্যাবজর্ব করবে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে যে এরকম অ্যাবজর্ব করবে কি করবে না, এইটা আমরা বলতে পারবো না। তার কারণ হচ্ছে এটা নির্ভর
সেই যে দ্রাব, সেটার যে দ্রাব্যের যে সলিউটের যে ক্যারেক্টারিস্টিক, মানে আমি লাল আলো পাস করাচ্ছি, ঠিক আছে? তো লাল আলো যখন আমি পাস করাচ্ছি, লাল আলোটা যে ওয়েভলেন্থ আছে সেই ওয়েভলেন্থটাকে আদৌ নুন অ্যাবজর্ব করে কিনা, করতেও পারে না করতেও পারে। কিন্তু এরকম যদি ব্যাপার হয় যে আমি অনেকটা জলের মধ্যে অনেকটা বালি ছড়িয়ে দিলাম, তখন কি পাস করবে লাল আলোটা? প্রচুর বালি এরকম মিশিয়ে দিলাম জলটা, দেখো বালি যেটা করবে, বালিটা বাধা দেবে, হ্যাঁ, সে লাল আলোটাকে পাস করতে দেবে না, লাল আলোটাকে সে বাধা দেবে। আচ্ছা উৎসা, তুমি শুনতে পাচ্ছ তো, নাকি তুমি রেকর্ডিং এই ব্যস্ত, কিছু শুনছো না? একবার কনফার্ম করো। যাই হোক, উৎসা হয়তো শুনতেই পাচ্ছে না। হ্যাঁ উৎসা, শুনতে পাচ্ছ? জানি না, যাই হোক বাদ দাও। না মানে এটা ঠিক নয় যে একজন খালি রেকর্ড করবে আর সেটা। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, বন্ধ করো বাবা তুমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে যেটা ব্যাপার হচ্ছে যে বালিটা হচ্ছে গিয়ে বাধা দিয়ে দেবে। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা আমরা মেজার করছিলাম, যেখানে অ্যাবজর্ব করছিল নুনটা ওই লাইটটাকে, সেটা আমরা বলছিলাম কি হচ্ছে অ্যাবজর্বেন্স। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রচুর বালি আছে, সে বালি করতে দিচ্ছে না, ওই যে বললো বাধা দিয়ে দেবে বা ব্লক করে দেবে লাইটটাকে, সেই কাজটা করছে। সেটাকে আমরা বলে থাকি কি হচ্ছে অপটিক্যাল ডেনসিটি। আমরা এই দুটো টার্ম হয়তো খুব ওভারল্যাপিং ভাবে ইউজ করি, কিন্তু ওভারল্যাপিং নয়। যখন লাইটটাকে অ্যাবজর্ব করে নিতে সক্ষম একটা মলিকিউল, সেটাকে আমরা অ্যাবজর্বেন্স বলি। যখন লাইটটাকে ব্লক করে দিতে একটা সাবস্টেন্স সক্ষম ডিউ টু ইটস ডেনসিটি, সেটা ঘনত্বের জন্য, সেই জিনিসটাকে আমরা বলি অপটিক্যাল ডেনসিটি। ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবার নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা স্পেসিফিক ওয়েভলেংথে লাইটকে স্পেসিফিক সলিউট কিন্তু অ্যাবজর্ব করবে, এবং আমাদের সেটাই দেখাটা উদ্দেশ্য। যে প্রথম কথা হচ্ছে যে তাহলে এই কতটা লাইট ট্রান্সমিট হলো, এইটা আমরা কিভাবে মেজার করবো? প্রথম কথা হচ্ছে 100টা, ধরে নাও আমি একটা জিনিস দেখি যে 100টা ফোটন প্রথমে তোমার ওই ছোট্ট লেজারের থেকে বেরিয়েছে। ওটা কিন্তু লেজার নয়, তোমাকে 10 টাকায় কে লেজার দেবে বলো? ওই ছোট্ট লেজারের থেকে বেরিয়েছে। এবারে বেরিয়ে নেক্সট যেটা হচ্ছে যে ওটা যাচ্ছে, পাস করছে 100টা ফোটন, কিন্তু ওই যে তোমার জল দিয়ে হয়তো 100টা ফোটনই পাস করে গেল, কিন্তু যেই মধ্যে তুমি জলের মধ্যে যে নুন গুললে, দেখা যাচ্ছে আর 100টা কিন্তু পাস করছে। এবারে 80টা ফোটন পাস করছে, 20টা ফোটন অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে এইখান থেকে যে জিনিসটা আমি পেলাম সেটা হচ্ছে ট্রান্সমিটেন্স। আই হচ্ছে 100টা ফোটন যেটা জল দিয়ে পাস করে যাচ্ছে, মানে সলভেন্ট দ্রবণ। তারপরে তুমি দ্রব্য মানে কোনো সলিউট অ্যাড করে যেই সলিউশন বানালে, সেই সলিউশনে কি হলো যে সলিউটটা কিন্তু পুরো 100টাকে পাস করতে দিচ্ছে না, 20টাকে অ্যাবজর্ব করে দিচ্ছে। তাহলে এবার 80টা ফোটন পাস করলো, সেইটা হচ্ছে আই। ইনিশিয়ালি 100টাই পাস করছিল, সলিউট অ্যাড করার পর 80টা পাস করলো, তাহলে ট্রান্সমিটেন্স কত হলো? তাহলে ট্রান্সমিটেন্স কত হলো? So 1.25. স্যার না, 0.8। কখনো 1 এর বেশি হবেই না ট্রান্সমিটেন্স, কখনো 1 এর বেশি হবেই না। 1 মানে হচ্ছে 100% ট্রান্সমিটেন্স। এই যে পার্সেন্ট, স্যার আইটা, হ্যাঁ বলো। স্যার আইটা হচ্ছে 80, যেটা ওইটা আই হচ্ছে, মানে যেটা হ্যাঁ মানে হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাবজর্ব করার পর। এক্স্যাক্টলি। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই অ্যাবজর্ব করার পর যেটা, সেটা আই হচ্ছে, অবশ্যই সেটা ওই 80টা হচ্ছে আই হচ্ছে। অ্যাবজর্ব করার পরে যে কটা পাস করছে, দ্যাট ইজ বেসিক্যালি আই। ইজ ইট ওকে? ওকে
স্যার। হ্যাঁ, কারণ আমার স্ক্রিনটা এটা ভীষণ সমস্যা এই ইয়েতে। তাহলে এই আরে একটা জিনিস একটু ভাবো, সেটা হচ্ছে তাহলে এখানে তোমরা আবার স্ক্রিনটা দেখতে পাচ্ছ যেখানে p i/i0, p পার্সেন্টেজ কত, অ্যাবজর্বেন্স কত ইত্যাদি দেয়া আছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনটা, না দেখতে পেলে আমায় বলবে। সেখানে তাহলে হচ্ছে কি, তাহলে ট্রান্সমিটেন্সটা কত হলো, নুন অ্যাড করার পর 80টা পাস করলো, 1 চামচ নুন অ্যাড করলাম 80টা পাস করলো। তাহলে এবার ট্রান্সমিটেন্স কত হলো? 0.8। 0.8। আমি যদি পার্সেন্টেজ ট্রান্সমিশন করি, মানে কত পার্সেন্ট লাইট পাস করছে 1 চামচ নুন অ্যাড করার পর, সেটা কত হবে? স্যার সেটা কত 80%। হবে? 80%, এক্স্যাক্ট 80% হবে। 100টার মধ্যে 80টা পাস করছে মানে 80% লাইট পাস করছে। তাহলে ট্রান্সমিটেন্স কি? সবসময় এগুলো দেখো, আমরা কিন্তু স্পেকট্রোস্কোপিতে পুরোপুরি ফোটন দিয়ে বুঝবো। 100টা ফোটন বেরিয়েছে, 80টা তার মধ্যে পাস করেছে, তাহলে 20টা অ্যাবজর্ব হয়েছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আমার ক্লাসরুমে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি একটা ভিডিও আছে, প্লিজ তোমরা সেই অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি ভিডিওটা একটু দেখো। অ্যাপ্লিকেশনস আছে আর এমনিও আছে। অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি মানে যেটা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি হেডিং দিয়ে আছে, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। আই রিপিট, আমি কিন্তু ওইখান থেকে, আমি চাই তোমরা ওইটা দেখো এবং ওখান থেকে কিন্তু देयर উইল বি কোশ্চেন। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিক্যালের ডেট দিলেই জানিয়ে দিচ্ছি देयर উইল বি কোশ্চেন। ঠিক আছে, তাহলে এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের ট্রান্সমিটেন্স আর পার্সেন্টেজ ট্রান্সমিশন ব্যাপারটা আমরা বুঝলাম। সমস্যাটা হচ্ছে যে এবার যদি এই রকম হয় যে আমি 2 চামচ নুন অ্যাড করে দিই, তখন কি হবে? 1 চামচের জায়গায় ওই জলের মধ্যে আমি 2 চামচ নুন অ্যাড করে দিই, তখন কি হবে? তো তখন আরো 20টা ফোটন অ্যাবজর্ব হয়ে যাবে। আরো 20টা ফোটন অ্যাবজর্ব হবে, তাই তো? এই জিনিসটা যদি হতো তাহলে আমাদের আর কোনো সমস্যা হতো না ইরেসপেক্টে যে তোমার অ্যাবজর্বেন্স কনসেপ্টটা আসতো। কিন্তু আনফরচুনেটলি এটা হবে, যার জন্য আমাদের একটা নতুন কনসেপ্ট আনতে হবে, সেটা হচ্ছে অ্যাবজর্বেন্স। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যেটা প্রবাবলি অদিতিরই গলা ওটা, অদিতি বলল যে আরো 20টা ফোটন অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে অ্যাবজর্ব হলে কি হবে, যে আমি 1 চামচের জায়গায় 2 চামচ দিলাম, 20টা আর অ্যাবজর্ব হলো, 3 চামচ দিলাম, আরো 20টা অ্যাবজর্ব হলো। তাহলে ওটা কিভাবে কমছে? সেটা হচ্ছে যে 0.8, 0.6, 0.4 এইভাবে কমছে। ঠিক বলছি অদিতি? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে 0.8 ছিল 1 চামচ দিতে, 0.6 ছিল হলো 2 চামচ দিতে, 0.4 হলো 3 চামচ দিতে। তাহলে আমি যদি একটু মাথায় জিনিসটা ভিজুয়ালাইজ করো, ওয়াই অ্যাক্সিসে যদি আমি ওয়াই অ্যাক্সিসে কত চামচ নুন সেটা প্লট করি, 1 2 3 4 5, সরি এক্স অ্যাক্সিসে কত চামচ নুন সেটা প্লট করি 1 2 3 4 5, আর ওয়াই অ্যাক্সিসে ট্রান্সমিটেন্স প্লট করি, তাহলে আমি কি রকম কার্ভ পাবো? স্ট্রেট লাইন কার্ভ পাবো তোমার থিওরি অনুযায়ী। 1 চামচ দিলাম, অবজারভেন্স 0.8 হলো, 2 চামচ দিলাম 0.6 হলো, 3 চামচ দিলাম 0.4 হলো। তাহলে ওয়াই অ্যাক্সিসে আমি প্লট করছি ট্রান্সমিটেন্স, ট্রান্সমিটেন্স কমছে, লিনিয়ার ভাবে কমছে কি ওটাই জানতে চাইছি। হ্যাঁ স্যার, লিনিয়ার ভাবেই কমবে মনে হয়। লিনিয়ার ভাবেই কমবে, কারণ প্রত্যেক অ্যাড করার পর ইকুয়াল নাম্বার অফ ফোটনস অ্যাড হচ্ছে। এইটা যদি হতো তাহলে কোনো সমস্যা হতো। এবার প্রত্যেকে আমাকে বলো তো, একটা গ্রাফ দেখতে পাচ্ছ কিনা? দুটো গ্রাফ দেখতে পাচ্ছ? না স্যার, এখন আসেনি কিছু। এবার কোনো গ্রাফ দেখতে পাচ্ছ দুটো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখো সমস্যাটা হচ্ছে পার্সেন্টেজ ট্রান্সমিশন বা ট্রান্সমিটেন্স,
তার সঙ্গে যখন আমি কনসেন্ট্রেশনকে প্লট করছি আমি কিন্তু কোনো লিনিয়ার গ্রাফ পাচ্ছি না, ঠিক আছে? আমি একটা এক্সপোনেনশিয়াল ডিকে গ্রাফ পাচ্ছি এইরকম। সায়েন্টিস্টরা ভাবলো, মানে যারা একটু আমার মতো গাধা টাইপের সায়েন্টিস্ট, যারা অত অঙ্ক টঙ্ক জানে না, যে এই ধরনের গ্রাফ নিয়ে ডিল করাটা খুব কঠিন। তার থেকে আমরা একটা অন্য কনসেপ্ট নিয়ে আসি যেখানে আমরা একটা স্ট্রেট লাইন গ্রাফ করব, ঠিক আছে? তাহলে কি করলো, এই অ্যাক্সিসে কনসেন্ট্রেশন রাখলো এবং এই অ্যাক্সিসে অ্যাবজর্বেন্সটা রাখলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন যেই বাড়ছে অ্যাবজর্বেন্স কিন্তু লিনিয়ারলি বাড়ছে, এখানে কি এক্সপোনেনশিয়ালি কমছে। এইখান থেকে একটু বুদ্ধি ইউজ করে আমাকে কেউ বলো তো, তাহলে ট্রান্সমিটেন্স আর অ্যাবজর্বেন্সের মধ্যে কি রকম রিলেশন হতে পারে? সে ইনভার্স। অবশ্যই ইনভার্স। তোমাকে 10-এ 4 দিলাম ইনভার্স বলার জন্য। আর ইনভার্স তো অবশ্যই, মানে ইজ ইট লাইক মানে এমনি ইনভার্স প্রপোর্শনাল যে a is inversely proportional to b, absorbance is inversely proportional to a by is proportional to 1 by t, নাকি অন্য কোনো ভাবে ইকুয়েট করতে হবে? মনে করে দেখো, একটা একটা লগারিথমিক গ্রাফ, সেটাকে আমি একটা স্ট্রেট লাইন গ্রাফে কনভার্ট করছি। তোমাদের মধ্যে অনেকে আছে যে ইঞ্জিনিয়ারিং ডাক্তারির অ্যাসপিরেন্ট, তারা আমার থেকে অনেক ভালো অঙ্ক জানে। তো বলো একটু, একটা লগারিথমিক গ্রাফকে আমি যখন একটা স্ট্রেট লাইন গ্রাফে কনভার্ট করব, তখন দুটো কোয়ান্টিটির মধ্যে কি ধরনের রিলেশন হবে? শুভজিৎ, কিরকম রিলেশন হবে? অ্যাট লিস্ট ট্রাই। একটা লগারিথমিক গ্রাফকে একটা স্ট্রেট লাইন গ্রাফে কনভার্ট করছি, তখন দুটো কোয়ান্টিটির মধ্যে কি ধরনের রিলেশন হবে? স্যার প্রপোর্শনালি তো হবে। ইনভার্সলি প্রপোর্শনাল সে হবে। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লগারিদম ইনভার্সলি অফ প্রপোর্শনাল। ট্রান্সমিটেড লাইন। Exactly. Inversely proportional to the logarithm. মানে one will be the log of other and inversely proportional. Very good. এই তো মাথায় ঢুকছে আস্তে আস্তে। So you now see the relationship. The relationship is যে this absorbance is nothing but the negative logarithm of transmittance. আচ্ছা, এইটা তো নিশ্চয়ই জানো যে লগারিদমের ক্ষেত্রে যদি ইনভার্স হয় সেটাকে নেগেটিভ দিয়ে করা যায়। মানে তুমি এইভাবেও লিখতে পারো অ্যাবজর্বেন্স, এই দেখতে পাচ্ছ তো অ্যাবজর্বেন্স এখানে a লেখা আছে, এটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দিস অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু log 10 1 by t। 1 by t মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, আর log 10 মানে হচ্ছে লগারিদম, মানে log inversely proportional। তাহলে অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু log 10 1 by t, সেটাকে কি আমি এইভাবে লিখতে পারি? অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু মাইনাস log t। অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু log 1 by t, সেটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু মাইনাস log t। হ্যাঁ স্যার। এ একেবারে বেসিক 9 10 এর অঙ্ক। log 1 by t কে মাইনাস log t লেখাই যায়, একেবারে বেসিক অঙ্ক। তাহলে অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্স এর মধ্যে এইটা হচ্ছে কি রিলেশন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। তাহলে আমাকে একটা কথা বলো অদিতি, সেটা হচ্ছে আমার যেই কনসেন্ট্রেশন বাড়বে, ট্রান্সমিটেন্সটা কমছিল না বাড়ছিল? 1 চামচ 2 চামচ 3 চামচ যেই দিতে থাকছিলাম, এটা কমছিল না বাড়ছিল? অ্যাবজর্বেন্স বাড়লে বোধহয় ট্রান্সমিটেন্স কমবে। না না না, আমার যেই কনসেন্ট্রেশনটা বাড়াচ্ছি, ট্রান্সমিটেন্সের ভ্যালুটা কমছিল না বাড়ছিল? ও স্যার সরি, মানে কনসেন্ট্রেশনটা তো মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, মানে লাইট যতটা অ্যাবজর্ব হবে। ভুলে যাও, ওইসব ভুলে যাও। আমি যখন কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, মানে 1 চামচ নুন 2 চামচ নুন 3 চামচ নুন, তখন ট্রান্সমিটেন্সটা কমবে না বাড়বে? কমবে। কমবে ডেফিনিটলি, কারণ যত নুন বেশি দেবে তত কম লাইট পাস করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কমবে কমবে। হ্যাঁ। এবারে উল্টো দিক,
তাহলে অ্যাবজর্বেন্স কথাটাতে নাম থেকেই আমরা বুঝতে পারছি অ্যাবজর্বেন্স মানে হচ্ছে যে সে অ্যাবজর্ব করে নিচ্ছে লাইট। তাহলে আমি যত কনসেন্ট্রেশন বাড়াবো অ্যাবজর্বেন্সটা বাড়বে না কমবে? অ্যাবসর্বেন্স বাড়বে তো। বাড়বে অবভিয়াসলি, যত কনসেন্ট্রেশন বাড়াবো মানে যত বেশি আমি নুন ঢালবো তত বেশি লাইট অ্যাবজর্ব হবে। ঠিক আছে, সো দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এখানে যে গ্রাফটা দিয়েছে এই গ্রাফটা তোমাদের মনে না রাখলেও চলবে। এইখান থেকে গ্রাফটা যেটা আছে এই গ্রাফটা কিন্তু সবসময় অরিজিন দিয়ে পাস করবে, মানে অ্যাবজর্বেন্সের সঙ্গে আমি যদি কনসেন্ট্রেশনকে প্লট করি সেই গ্রাফটা কিন্তু অরিজিন দিয়ে পাস করে। তাহলে একটা গ্রাফ যেটা অরিজিন দিয়ে পাস করছে সেটার ইকুয়েশন কি হয়? এরকম স্ট্রেট লাইন গ্রাফ পাসিং থ্রু দা অরিজিন, what is the equation for it? কেউ একটা স্যার y equal to mx plus c। y is equal to mx plus c নয়, যদি c হতো তাহলে সেটা অরিজিন ও হ্যাঁ স্যার ওটা, হ্যাঁ ওটা তাহলে মূল বিন্দু দিয়ে হ্যাঁ পাস করতো, সরি ওটা হচ্ছে y is equal to mx, কোনো c নেই, y is equal to mx। ঠিক আছে, so this is the equation of the graph passing through the origin। তাহলে অ্যাবজর্বেন্স এইটা মনে না রাখলেও চলবে, কিন্তু অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্সের রিলেশন এবং কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে অ্যাবজর্বেন্সটা বাড়ছে, কিন্তু কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে ট্রান্সমিটেন্সটা কমছে। কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে ট্রান্সমিটেন্স কমছে কিভাবে? লগারিথমিক্যালি বা এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে। কিন্তু কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে অ্যাবজর্বেন্স বাড়ছে, সেটা কিভাবে হচ্ছে? সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন ইনক্রিজ হচ্ছে, আ গ্রাফ পাসিং থ্রু দা অরিজিন y is equal to mx plus c। এই y is equal to mx, কারোর কোনো ডাউট আছে এই নিয়ে? কারোর কোনো ডাউট? ভেরি গুড, তাহলে এইখানে একটা জিনিস আমরা দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে ল্যাম্বার্ট পিয়ার্স লটা, ল্যাম্বার্ট পিয়ার্স ল আমাকে এতক্ষণ যেটা আমি বলে গেলাম সেটা হচ্ছে যে অ্যাবজর্বেন্স বাড়ানোর সাথে এই কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে অ্যাবজর্বেন্সটা বাড়ছে। এই জিনিসটাকে কি ল বলে? as we increase the concentration the absorbance is increasing, এটাকে কি ল বলে? this is called Beer's law। ঠিক আছে, তাহলে ল্যাম্বার্ট ল কি বলছে? this is called Beer's law। তাহলে ল্যাম্বার্ট ল কি বলছে? তাহলে স্যার ওটা হবে যে কনসেন্ট্রেশন মানে ইনক্রিজ বাড়ালে তাহলে সেই ক্ষেত্রে ট্রান্সমিটেন্সটা কমবে। হ্যাঁ, সেটাই হচ্ছে কি পিয়ার্স ল, ট্রান্সমিটেন্স কমবে বা অ্যাবজর্বেন্স বাড়বে কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে। দিস ইজ পিয়ার্স ল। এর পরে হচ্ছে নেক্সট প্রশ্নটা হচ্ছে যে তাহলে ল্যাম্বার্টের ল কি বলছে? এইবার একটা কথা বলছি, জলটা তুমি একটা কাঁচের গ্লাসে নিয়েছো, এবার কাঁচের গ্লাসে না নিয়ে ওই স্বচ্ছ কাঁচের একটা জগে নিলে, জগটা অবশ্যই একটু বড়। এইবার কি হবে? আমি যদি জগে নিই তাহলে কি অ্যাবজর্বেন্সটা বাড়বে না কমবে? সোজা কথা, আমি জগে নিলাম, কাঁচের গ্লাসে একটা জলের মধ্যে আমি 1 চামচ নুন নিয়েছিলাম, সেখান দিয়ে আমি ওই লেজার লাইটটা পাস করালাম, লেজারটা। এবার আমি একটা কাঁচের জগের মধ্যে জল দিলাম, তাতেও ওই 1 চামচই নুন দিলাম, এবার আমি আবার লেজার লাইটটা পাস করালাম। কোন ক্ষেত্রে বেশি লাইট অ্যাবজর্ব হবে? স্যার জগের ক্ষেত্রে। স্যার যেখানে হয়তো হ্যাঁ জগের ক্ষেত্রে যেখানে মানে আপনি 1 চামচ নুন দিলেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাবজর্বেন্সটা বেশি হবে। কেন? গ্লাসেও তো 1 চামচ নুন দিয়েছিলাম, সেম জল। কারণ স্যার কাঁচে তো ওটা মানে ইয়ে হ্যাঁ ওই থিকনেস এর ব্যাপারটা আছে ক্ষেত্রে। আর মানে কাঁচ তো যেহেতু হ্যাঁ সেটা একটা। দেখো বেসিক্যালি এখানে লাইটকে বেশি ডিসটেন্স ট্রাভেল করতে হচ্ছে, তাই সে বেশি অ্যাবজর্ব করছে, তাই তো? খুব সহজ ব্যাপার, লাইটকে বেশি ডিসটেন্স ট্রাভেল করতে হচ্ছে তাই সে বেশি অ্যাবজর্ব করছে।
তোমরা কলকাতার অ্যাকোয়াটিকায় গেছো কখনো? কেউ? হ্যাঁ, কেউ যাওনি? ওকে। কলকাতার অ্যাকোয়াটিকায় একটা রাইড বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওই রাইডটায় চড়ে একজন মারা গিয়েছে। সিমিলার রাইডে আমি চড়েছি, পাশের রাইড, সেখানেও তোমাকে ওই 100 ফুট উঁচু থেকে জলের মধ্যে ফেলবে, মানে পুল আছে, পুলের মধ্যে ফেলবে, কিন্তু সেইটা স্ট্রেট, তোমাকে স্ট্রেট ফেলবে, 100 ফুট থেকে একেবারে ডাইরেক্ট নিচে তোমাকে স্ট্রেট ফেলবে। ওইটাতে কিন্তু অত ভয়ের না, মানে ভয় লাগে মাথা ব্যথা করে, বাট অতটা কিছু না। কিন্তু যে রাইডটায় লোকটা মারা গিয়েছিল সেটাই হচ্ছে ওই 100 ফুট থেকেই ফেলছে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে, এরকম এদিকে ঘুরছে, ওদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, ওদিকে ঘুরছে, এরকম ঘুরে ঘুরে ফেলছে, যার জন্য কিন্তু শরীর খারাপ হয়েছে। তাহলে এখানেও ব্যাপারটা সেই যে যদি তোমাকে সেম সলিউশন দিয়ে পাস করতে হয়, কিন্তু ডিসটেন্স অনেকটা বেশি হয় ঘুরিয়ে ঘুরিয়ে, যেহেতু জগে অনেকটা লাইটকে ট্রাভেল করতে হচ্ছে, তাহলে কি হবে, আলটিমেটলি কিছুটা লাইট অ্যাবজর্ব হয়ে যাবে বেশি। ল্যাম্বার্ট ল এই কথাটাই বলছে যে যে পাত্রতে তুমি সলিউশনটা নিয়েছো সেই পাত্রর পাথ লেংথ কত, অপটিক্যাল পাথ লেংথ কত, কতটা রাস্তা দিয়ে লাইটকে পাস করতে হচ্ছে, কতটা পাথ দিয়ে লাইটকে পাস করতে হচ্ছে, সেটার উপর নির্ভর করবে কতটা লাইট অ্যাবজর্ব হচ্ছে। বোঝা গেল? তাহলে জলের পাথ লেংথ বেশি, ফলে বেশি লাইট, কিন্তু এই জগের পাথ লেংথ বেশি, মানে জগটা অনেক বড়, ফলে লাইটটাকে ওই জল এবং এক চামচ নুনের মধ্যে দিয়ে অনেক বেশিক্ষণ পাস করতে হচ্ছে, তাহলে কি হবে, যে সেটার অ্যাবজর্পশনটা বেশি হবে। তো দা অ্যাবজর্বেন্স উইল ইনক্রিজ। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে absorbance is directly proportional to the concentration, molar concentration, molar concentration মানে সেটা মোলেই মেজার্ড হবে, absorbance is directly proportional to the molar concentration and absorbance is directly proportional to this L. L is the optical path length যেটা দিয়ে পাস করছে লাইটটা, ঠিক আছে? absorbance is directly proportional to the molar concentration and absorbance is directly proportional to this L. L হচ্ছে যে পাথ লেংথ দিয়ে যতটা রাস্তা ট্রাভেল করতে হচ্ছে। তাহলে আমি যদি এইটাকে একটা ইকুয়েশনে পরিণত করতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিতে হবে। তো A is directly proportional to C, A is directly proportional to L, তার মানে A is directly proportional to C into L, ঠিক বলছি তো? absorbance is directly proportional to concentration, absorbance is directly proportional to the path length, তাহলে absorbance is directly proportional to the concentration into the plus path length। এবারে এই জিনিসটাকে যদি আমার ইকুয়েট করতে হয়, then I have to provide a molar absorption coefficient, আমাকে একটা molar absorption coefficient প্রোভাইড করতে হবে, that is nothing but this epsilon, that is nothing but this epsilon। বোঝা গেল? Yes sir. So we can now change this into an equation where absorbance is equal to epsilon into concentration of the solute, এক চামচ দু চামচ না কতটা অ্যাকচুয়ালি ওভাবে মেজার হয় না, কত মোল নুন আছে মেজার হয়, ঠিক আছে, কিন্তু the path length measured in centimeter। So this is the concept of Lambert-Beer's law। ওকে, এইবারে আমরা কিছু স্ট্যান্ডার্ড রাখি। স্ট্যান্ডার্ড মানে পাথ লেংথটা আমরা সবসময় 1 সেন্টিমিটার রাখবো। পাথ লেংথ মানে কি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, একটা চৌকো কাচের একটা জিনিস দেখতে পাচ্ছ তো, এই চৌকো কাচের জিনিসটা, এই যে চৌকো কাচের জিনিসটা দৈর্ঘ্য, এটা তো এটাকে বলে কি হচ্ছে একটা কিউবেট। তোমরা নিশ্চয়ই শুনেছো, স্যার প্র্যাকটিক্যাল করিয়েছেন এতদিন, তোমরা নিশ্চয়ই শুনেছো এটাকে বলে কি হচ্ছে একটা কিউবেট, তাই তো? কিউবেট কথাটা শুনেছো? হ্যাঁ স্যার, আপনার ওই ক্যালোরি মিটারের ভিডিওটাই বলেছিলেন। আচ্ছা, তাহলে এটাকে বলে কি হচ্ছে একটা কিউবেট, ক্যালোরিমিটার। যাই হোক, এটাকে বলে কি হচ্ছে একটা কিউবেট। এই কিউবেটটা
যেটা হচ্ছে সবসময় এটা দৈর্ঘ্য 1 সেন্টিমিটারই থাকবে। মানে তুমি তো রিয়ালি যখন একটা স্পেকট্রোফোটোমিটার বা কলোরিমিটারের একটা জায়গায় কিছু বসাচ্ছ, সেই জায়গাটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তাহলে যে কাঁচের জিনিসটা তোমাকে বসাতে হচ্ছে সেটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এটা তো তোমার বাড়ির ডাইনিং টেবিল নয় যে ইচ্ছে হলে তুমি গ্লাস বসাবে, ইচ্ছে হলে তুমি জাগ বসাবে, ইচ্ছে হলে তুমি বোতল থেকে জল খাবে, সেরকম ব্যাপার এখানে নয়। এখানে নির্দিষ্ট এবং একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ আছে। সেইটা হচ্ছে কি এখানে 1 সেন্টিমিটার আমরা সবসময় কিউবেট, আমরা যে কিউবেটই ইউজ করি ইউনিভার্সালি, সেটার এই ধরনের দৈর্ঘ্যটা হচ্ছে কি 1 সেন্টিমিটার। ইজ ইট ওকে? ইয়েস স্যার। তাহলে আমরা এই ফ্যাক্টরটাকে নেগেট করলাম। কোন ফ্যাক্টরটাকে? এলটা, কারণ এলটা সবসময় 1। তাহলে দিস ইজ আ কনস্ট্যান্ট, তার মানে অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন, কারণ এইটা একটা কনস্ট্যান্ট আর এটা সবসময় 1। ঠিক আছে? আমাদের ল্যাম্বার্টিয়াস ল যে ভেরিফিকেশন, তাতে এই জিনিসটাই শুধু দেখতে হবে যে আমি অ্যাবজর্বেন্স যেই বাড়াচ্ছি লিনিয়ারলি কনসেন্ট্রেশনটা বাড়ছে। আমি অ্যাবজর্বেন্স যেই বাড়াচ্ছি লিনিয়ারলি কনসেন্ট্রেশনটা বাড়ছে কিনা। কেন না? আমার মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্টটা একটা কনস্ট্যান্ট একটা পার্টিকুলার ওয়েভলেংথ, একটা পার্টিকুলার ওয়েভলেংথ ফর আ পার্টিকুলার ডাই অর অ্যানালাইট, একটা পার্টিকুলার ওয়েভলেংথ ফর আ পার্টিকুলার ডাই অর অ্যানালাইট। ফর এক্সাম্পল রোডামিন, এই যে এখানে রোডামিন দিয়ে দেখানো হয়েছে, রোডামিন হচ্ছে একটা ডাই। এই রোডামিন 6 একটা ডাই, 510 ন্যানোমিটার, 510 ন্যানোমিটার ওয়েভলেংথ, যেটা ওটার অ্যাবজর্পশন ম্যাক্সিমাম, সেটা হচ্ছে এই 510 ন্যানোমিটার ওয়েভলেংথে ওর কিন্তু একটা নির্দিষ্ট মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বা মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট আছে। মোলার অ্যাবজর্পটিভিটি বলে, মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বলে, মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট নির্দিষ্ট আছে। ঠিক আছে? তাহলে ওটা ভুলে যাও, দিস ইজ আ কনস্ট্যান্ট এন্ড দিস ইজ ইকুয়াল টু 1 অলওয়েজ। তার মানে দিস টু আর কনস্ট্যান্টস বেসিক্যালি, সো অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। এটা লিনিয়ারলি আমরা দেখাবো। বোঝাতে পারছি? এটাই কিন্তু আমাদের ভেরিফিকেশন হবে। বোঝাতে পারলাম? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, ডাউট নিয়ে এগিও না। হ্যাঁ বলো। স্যার এই রোডামাইনের ব্যাপারটা বুঝলাম না। তুমি যে রোডামিন কিচ্ছু না, তুমি এতক্ষণ বাড়ির টেবিলে নুন দিচ্ছিলে, সেই জায়গায় এবার রোডামিন দিচ্ছে যাবে। কিন্তু একটা ডাই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যেই ম্যাক্সিমাম তার শোষণ ক্ষমতা দেখাবে। বুঝতে পারছো? A dye will exhibit its absorption at a particular wavelength. সব ওয়েভলেংথ লাইট কে তো সবাই অ্যাবজর্ব করবে না, তাই তো? না স্যার। হ্যাঁ। তাই তো? তার মানে কি, ধরো তুমি তুমি তোমার বিভিন্ন ওয়েভলেংথের লাইট আছে, লাল আছে, হ্যাঁ, সবুজ আছে, মনোক্রোম্যাটিক একটাই কালারের, হলুদ আছে, নীল আছে। তাহলে এবার তুমি ধরো গাছকে রাখবে, তাহলে গাছটা কোন লাইটে ভালো বাঁচবে আর কোন লাইটে বাঁচবে না, বলো অদিতি? সে গ্রিন লাইট তো রিফ্লেক্ট ব্যাক করে দেয়, তার তাহলে জন্য গ্রিন লাইটেও বাঁচবে না, না। গ্রিনেও মরে যাবে, কিন্তু লালেও ভালো বাঁচবে। কেন না? গাছের মধ্যে যে ক্লোরোফিলটা আছে পাতায়, সেই ক্লোরোফিলটা কি করছে, সে রেড লাইটকে অ্যাবজর্ব করছে। আমি তোমাদের পড়িয়েছিলাম। ইয়েস। এবার যদি ব্যাপার হতো যে সবাই সবকিছুকেই অ্যাবজর্ব করতে পারতো, ক্লোরোফিল যদি গ্রিন কেউ অ্যাবজর্ব করছে, রেড কেউ অ্যাবজর্ব করছে, ইয়েলো কেউ করছে, ব্লু কেউ করছে, তাহলে অসুবিধাই হতো না, যে কোনো লাইটেই ভালোভাবে বাঁচতে পারতো। তা হয় না। Chlorophyll is a molecule which absorbs red light. Rhodamine is a molecule which absorbs green light. ঠিক আছে? কেন না ওটা 510 ন্যানোমিটারে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন দেখাচ্ছে। বোঝাতে পারছি তো ব্যাপারটা? হ্যাঁ স্যার। প্রত্যেকটা মলিকিউল নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য মানে স্পেসিফিক ওয়েভলেংথে অ্যাবজর্ব করে। এবার আমাদের নেক্সট
কাজটা হবে গিয়ে হচ্ছে সেই স্পেসিফিক ওয়েভলেন্থটাকে খুঁজে বার করা, দেখা পারি কিনা। ঠিক আছে, আচ্ছা এখন নিশ্চয়ই স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, এরপর কিছু দেখা যায় কিনা আমার বলবে একটু তোমরা, দেখি। আচ্ছা এখানে কি লেখা আছে আমাকে একটু পড়ো, একটু পড়ে দেবে কেউ? স্যার আছে এক্সপেরিমেন্ট 2 এম ডিটারমিনেশন অফ হয়ে গেছে বুঝতে পেরেছি, তাহলে দেখা যাচ্ছে কিনা এইটুকুই জাস্ট এবার জানো। তাহলে এইবারে ব্যাপার হচ্ছে যে খুব ভালো কথা, এই সেম জিনিসগুলো এখানেও দেয়া আছে, অ্যাবজর্বেন্স, অ্যাবজর্পটিভিটি ইত্যাদি। এই লাইনটা একটু দেখো, এই লাইনটা কি লেখা আছে একটু অদিতি পড়ো। Sir, at constant length of solution, A directly absorption directly proportional to concentration. কনসেন্ট্রেশন, ভেরি গুড। ঠিক আছে, এইটাই কিন্তু আমরা আলটিমেটলি প্রুফ করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা কোন ওয়েভলেংথের লাইট নেব। কলোরিমিটারেও একটা নির্দিষ্ট রেঞ্জ অফ ওয়েভলেংথ আমরা ইউজ করতে পারি, স্পেকট্রোফটোমিটারেও একটা নির্দিষ্ট ওয়েভলেংথই আমরা ইউজ করতে পারি। যে তুমি যদি 510 এ সেট করো, ওটা 510 এই কিন্তু তোমার লাইট পাস করাবে। প্রশ্নটা হচ্ছে এবারে তোমাদের হতে পারে কিভাবে সেটা সম্ভব, একটু দেখা যাক। এইখানে দেখো, এইটা হচ্ছে গিয়ে ব্যাপারটা, এই যে এইটা হচ্ছে কিউবেট, এর মধ্যে আমরা সলিউশনটা নিই, চৌকো একটা কাঁচের জিনিস। ঠিক আছে, খুব সাবধানে ব্যবহার করবে, যদি ইউজ করতে গিয়ে ভেঙে ফেলো হাই চান্স আছে দেবযানী ম্যাডাম তোমাদের পিঠ ভেঙে দিতে পারে, বিকজ দিস আর ভেরি কস্টলি থিংস, খুব কস্টলি জিনিস, এবং আমাদের প্রত্যেক ব্যাচ একটা না একটা ভাঙে। তো তোমাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে তোমরা সাবধানে ব্যবহার করো। ওকে, নাও লেট আস, so we have a light source. এই লাইট সোর্সটা ডিফারেন্ট হতে পারে। লাইট সোর্সটা যদি তুমি ভিজিবল রেঞ্জের লাইট ইউজ করো, তাহলে আমরা ইউজুয়ালি টাংস্টেন ল্যাম্প ব্যবহার করি। হ্যাঁ, টাংস্টেন ল্যাম্প আমরা ব্যবহার করি। ঠিক আছে, আমাদের যে এখন তো তোমাদের বাড়িতে সবারই টিউব লাইট এবং ওই হ্যালোজেন হতে পারে, টিউব লাইট হতে পারে, বা এলইডি বাল্ব ইত্যাদি। বাট আমাদের ছোটবেলায় ওই কাঁচের বাল্ব পাওয়া যেত। কারোর বাড়িতে কাঁচের বাল্ব আছে? নেই এখন আর কারোর বাড়িতে কাঁচের বাল্ব আছে তো? আচ্ছা, ওই কাঁচের বাল্বের মধ্যে দেখবে একটা সরু ফিলামেন্ট আছে, দেখেছো কোনোদিনও? হ্যাঁ স্যার, ওই ফিলামেন্টটা হচ্ছে গিয়ে টাংস্টেন ফিলামেন্ট। আমার তো শুনেও ভালো লাগছে যে এখনো কাঁচের বাল্ব লোকের বাড়িতে ব্যবহার হয়। স্যার ওটা রেখেছি। হ্যাঁ, না না, মানে এটা তো ভালো। আমি তো ভাবি যে নিউ জেনারেশন এগুলো তো প্রায় দেখেই না, মানে এখনকার দিনে আর কজন এইসব বায়োস্কোপ তোমরা কখনো বায়োস্কোপ দেখেছো বলেও মনে হয়, আমাদের ছোটবেলায় তো আমরা খুব দেখতাম। যাই হোক, সেটা ঠিক আছে, যুগ বদলাচ্ছে, তোমরা এখন সিরিজ দেখতে পাচ্ছ, which are good, বাট যাই হোক, একটু আমাদের সুকুমার রায়, সত্যজিৎ রায়, টেনিদা, ঘনাদা, ফেলুদা এগুলোও পড়া উচিত। তো এনিওয়ে, লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে দ্যাট ইজ আ টাংস্টেন ফিলামেন্ট। তো আমি যদি ভিজিবল রেঞ্জে ধরো 510 ন্যানোমিটার, আমাকে অদিতি বলবে 510 ন্যানোমিটারটা ভিজিবল রেঞ্জ না ইউভি রেঞ্জ না কি রেঞ্জ? স্যার ওটা তো ভিজিবল রেঞ্জ। অফকোর্স 400 থেকে 700 ভিজিবল। তাহলে এই ভিজিবল রেঞ্জের লাইট যখন আমরা ব্যবহার করব, আমরা তখন টাংস্টেন ল্যাম্প ব্যবহার করব। কিন্তু আমরা যদি ইউভি রেডিয়েশন ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ডয়টেরিয়াম ল্যাম্প ব্যবহার করব। প্রোটন, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম আমরা জানি। আমরা যদি ইউভি লাইট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ডয়টেরিয়াম ল্যাম্প ব্যবহার করব। তারপর হচ্ছে মোনোক্রোম্যাটার। মোনোক্রোম্যাটার জিনিসটার মানে কি? সেটা হচ্ছে কিছুই না, মোনোক্রোম্যাটার এত কিছু ঘাবড়ানোর জিনিসই নয়। মোনোক্রোম্যাটার হচ্ছে গিয়ে যে তোমার একটা নির্দিষ্ট ওয়েভলেংথ
মনোক্রোম্যাটার হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েভলেংথকে ও সিলেক্ট করে দেবে। কিভাবে সেটা সিলেক্ট করে দেবে? মনোক্রোম্যাটার, এই যে মনোক্রোম্যাটার হচ্ছে নির্দিষ্ট একটা ওয়েভলেংথকে সিলেক্ট করে দেবে। কিভাবে সিলেক্ট করে দেবে বলো? এইখান থেকে তো এটা তো একটা বাল্ব, যেমনি তোমার বাড়িতে বাল্ব আছে, এখানে সব রকমের 400 থেকে 700 কেন আরো বেশি কমও অনেক ওয়েভলেংথ বেরোচ্ছে, কিন্তু আমার ধরো 510 চাই, তাহলে আমি সেটাকে কিভাবে বা এই মনোক্রোম্যাটারের সাহায্যে কিভাবে 510 ন্যানোমিটার সিলেক্ট করবো? একটু বুদ্ধি লাগাও, বলো কি করা যেতে পারে। বাকি ওয়েভলেন্থ গুলো যদি অ্যাবজর্ব হয়ে যায় তাহলে হ্যাঁ, যেটা কলোরিমিটারে হচ্ছিল ফিল্টারের সাহায্যে, তাই তো? যে একটা নির্দিষ্ট ওয়েভলেংথ রেঞ্জকে পাস করতে দিচ্ছে। এখানে সেরকম হয় না, এখানে কিন্তু সেই জিনিসটা হয়, এখানে একটু অন্য কনসেপ্টে কাজ করে। সবার আগে আমাকে কি করতে হবে, কে আমাকে বলবে? এই যে হোয়াইট লাইটটা আছে এটাকে কি করতে হবে? এটাকে ডিফারেন্ট ওয়েভলেংথে ভাঙতে হবে। হ্যাঁ, সেটা কিসের সাহায্যে করা যায়? একটা লাইটকে ডিফারেন্ট ওয়েভলেংথে আমি কিভাবে ভাঙতে পারি? হোয়াইট লাইটকে প্রিজম প্রিজম। প্রিজম, হ্যাঁ প্রিজম, এটা সবাই জানে, ভেরি গুড। প্রিজম দিয়ে, প্রিজম বা স্পেকট্রোফটোমিটারে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, ডিফ্র্যাকশন গ্রেডিং। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওই সেম কাজ। ব্যাপার হচ্ছে কিছুই না, লাইটটাকে ডিফারেন্ট ওয়েভলেংথে ভাঙলো এরকম একটা ত্রিকোণা প্রিজম দিয়ে। তারপর কি থাকে, একটা এরকম স্লিট থাকে, ছিদ্র। এই ছিদ্রটা তুমি যেভাবে সেট করবে অ্যাকর্ডিংলি সেই একটা ওয়েভলেংথই পাস করবে। আমি তো বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধরো এটা হচ্ছে গিয়ে 400 ন্যানোমিটার, এটা হচ্ছে গিয়ে 700 ন্যানোমিটার, এটা হচ্ছে গিয়ে 510 ন্যানোমিটার। তাহলে এইখানে ছিদ্রটাকে আমি এই জায়গায় সেট করেছি যাতে 510 ন্যানোমিটার পাস করতে পারে। আমি যদি এটাকে আরো নিচে নামিয়ে নিয়ে চলে আসতাম, নিয়ে ছিদ্রটা এই জায়গায় রাখতাম, তাহলে 700 ন্যানোমিটার পাস করতো। আবার এই যে স্প্লিট বা এই যে ছিদ্রটা, এটাকে যদি আমি উপরে তুলে নিয়ে চলে যেতাম তাহলে 400 ন্যানোমিটার পাস করতো। ক্লিয়ার হলো আমরা কিভাবে একটা পার্টিকুলার ওয়েভলেংথ সিলেক্ট করতে পারি ইউজিং স্পেকট্রোফটোমিটার? কলোরিমিটারে কিন্তু কনসেপ্ট আলাদা ছিল। কলোরিমিটারে অদিতি যেটা বলছিল একদম ঠিক, আমরা একটা ফিল্টার ইউজ করব যেটা বাকি সব ওয়েভলেংথকে অ্যাবজর্ব করে নেবে, শুধু ওই একটা কালারের ওয়েভলেংথকে পাস করবে, 500 থেকে 560। কিন্তু এইখানে আমরা স্পেসিফিক্যালি 510 ন্যানোমিটার সিলেক্ট করে দেখিয়ে দেব। কিভাবে না, আমরা সেটাকে বিভিন্ন ওয়েভলেংথে ভাঙবো, ভেঙে আমি এই ছিদ্রটাকে এমন জায়গায় রাখবো যেটা আমি যে ওয়েভলেংথটা চাইছি শুধু সেটাকেই পাস করতে দেব। আমি যদি 400 চাইতাম এটাকে উপরে রাখতাম তাহলে 400 কে পাস করতে দিত। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে তাহলে 80টা ফোটন পাস করবে। 80টা ফোটন পাস করার পর কি হলো, তো তুমি তাহলে সেটা দেখবে কি করে? তোমাকে দেখতে হবে না, ডিটেক্টর আছে, ডিটেক্টর দেখে নেবে। কিভাবে দেখবে? 100টা ফোটন পাস করলে, এবার আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে আইনস্টাইন নোবেল পেয়েছিলেন কিসের জন্য, আমাকে কে বলবে? হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইন কিসের জন্য নোবেল পেয়েছিলেন একটু বলো, কেউ জানে না? স্যার E1 M6 না স্যার আপনি কি কথা বল সূত্রে? ওটা নয়। E is equal to mc স্কয়ার হচ্ছে মাস এনার্জি কনজারভেশন ইকুয়েশন, ওটার জন্য নয়। থিওরি অফ রিলেটিভিটি আরেকজন বললো, ওটার জন্যও নয়। উনি নোবেল পেয়েছিলেন গিয়ে হচ্ছে থিওরি অফ ফটো ইলেকট্রিক এমিশন। তার মানে কি, যে একটা ফোটন যদি একটা সারফেসে এসে পড়ে, সেই সারফেস থেকে সে একটা ইলেকট্রনকে এমিট করতে পারে। দিস ইজ কল্ড থিওরি অফ ফটো ইলেকট্রিক এমিশন। এটার জন্য নোবেল পেয়েছিলেন, কোন থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য নোবেল দেয়া হয় না, ঠিক আছে? থিওরি অফ রিলেটিভিটি ইজ আ থিওরিটিক্যাল কনসেপ্ট। কোন থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য, থিওরিটিক্যাল ফিজিক্সের কাজের জন্য নোবেল প্রাইজ দেয়া হয় না, অ্যাপ্লিকেশন বেসড কাজ হতে হয়। তো থিওরি অফ রিলেটিভিটির জন্য উনি নোবেল পাননি, এবং থিওরি অফ যেটা যে বললো যে মাস এনার্জি কনজারভেশন ইকুয়েশন, সেটার জন্য ভবিষ্যতে অ্যাটম বম তৈরি হয়েছিল, এটা খুব সত্যি কথা, কিন্তু
সেটার জন্য উনি নোবেল কোনোদিনও পান। যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে, তাহলে যদি ভাবো যে একটা সারফেসে একটা ফোটন যদি হিট করে তাহলে সে একটা ইলেকট্রন এমিট করতে পারে। এটাই তো থিওরি অফ ফটো ইলেকট্রিক এমিশন আমরা পড়েছি তো ক্লাস 12 এ প্রথম, নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে একটা ইলেকট্রন এমিট করতে পারে মানে কি, সে একটা কারেন্ট জেনারেট করতে পারে, তাই তো? পারে তো? হ্যাঁ স্যার। খুব সহজ ভাবে বোঝাচ্ছি। তাহলে 100টা ফোটন যে কারেন্টটা জেনারেট করতে পারবে, হ্যাঁ, আমি যদি একটা ফটো সেল ইউজ করি ডিটেক্টরের জায়গায়, যেটা তোমরা কলোরিমিটারের ভিডিওতেও দেখেছো, 100টা ফোটন যে কারেন্টটা জেনারেট করতে পারবে, 80টা ফোটন কি হবে? তার থেকে কম জেনারেট করবে। তাহলে কতটা কারেন্ট জেনারেট হলো সেইটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি তো যে কতগুলো ফোটন পাস হয়েছে সলিউশন দিয়ে। তাহলে অ্যাবজর্বেন্স কতটা, সেটা আমরা কটা ফোটন কতটা কারেন্ট জেনারেট করছে তার উপর বলতে পারি তো ভিত্তি করে। তো দিস ইজ দ্য কনসেপ্ট, যে ফোটনগুলো কতগুলো ফোটন পাস হলো সেটাই আমাদের বলে দিচ্ছে কতগুলো অ্যাবজর্ব হলো। এবার কতগুলো পাস হচ্ছে অ্যাকর্ডিংলি কারেন্ট জেনারেট হচ্ছে, এবং তার উপর ভিত্তি করে আমরা কিন্তু অ্যাবজর্বেন্স ভ্যালু পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। কোনো এখনো অবধি কোনো ডাউট নেই, তাই তো? আচ্ছা, লাস্ট আমাদের দুটো কাজ বাকি রয়েছে, খুব সোজা সোজা দুটো কাজ। একটা কাজ হচ্ছে গিয়ে যে কোন ওয়েভলেংথে আমাকে নিতে হবে, কোন ওয়েভলেংথে আমাকে নিতে হবে আমার সর্বোচ্চ শোষণ আমি যেটা দিয়ে করব। এখানে যেমনি ধরো কি দিয়ে করেছে, KMnO4 সলিউশন দিয়ে বোধহয় করেছে। KMnO4টা কি জিনিস? কেউ জানে না KMnO4টা কি জিনিস? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। স্যার ওটা ফটকিরি। না, ফটকিরিটা হচ্ছে গিয়ে অ্যালাম, দ্যাট ইজ ও হ্যাঁ পটাশ অ্যালাম, হ্যাঁ সরি স্যার, হ্যাঁ স্যার ভুল হয়েছে, পটাশ অ্যালাম। ঠিক আছে, ওটার অন্য জিনিস, ওটা হচ্ছে K2SO4 A2SO4, ঠিক আছে? তো দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, এন্ড দিস ইজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হাউএভার একটা দিক থেকে ঠিক বলেছে, এটাকেও ওই ডিসইনফেকশনের কাজে ইউজ করা হয়। ওকে, তো যাই হোক, এই KMnO4 এর একটা কালার আছে, খুব সুন্দর পিঙ্ক কালার আছে। এবার এই যে KMnO4, এটাও এক ধরনের সল্ট। এটা কোন তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ শোষণ করে এটা আমি কিভাবে নির্ধারণ করব? কোন ওয়েভলেংথের অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হবে সেটা আমি কিভাবে নির্ধারণ করব বলো? সে কলোরিমিটার ইউজ করলে হয়। কলোরিমিটার, স্পেকট্রোফোটোমিটার সব ইউজ করতে হবে। খুব সোজা, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে যে লাইট আছে আমি পাস করাবো, তাহলে যেখানে আমি অ্যাবজর্বেন্স ভ্যালু ম্যাক্সিমাম পাবো সেটাই হচ্ছে ওর অ্যাবজর্পশন ম্যাক্সিমাম সেই ওয়েভলেংথে। এবার তুমি বলতে পারো স্যার কলোরিমিটারে তো নির্দিষ্ট ওয়েভলেংথ হয় না, অবভিয়াসলি সেখানে রেঞ্জ হয়। তাহলে আমি যদি দেখি যে একটা ফিল্টার 1 আমি ইউজ করলাম 420, ফিল্টার 2 440, ফিল্টার 3 490, ফিল্টার 4 520, এইভাবে 9টা ফিল্টার আছে। আমি দেখলাম, কথার কথা বলছি, 570 এর ক্ষেত্রে আমি দেখলাম গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম ওর অ্যাবজর্বেন্স দেখা। এখানে আমি ভ্যালু গুলো বসালাম বিভিন্ন ফিল্টার ইউজ করে, এখানে 0.2 0.3 0.4 0.5 0.6, এখানে 0.7, এখানে আবার 0.6, এখানে 0.5, এখানে 0.2। তাহলে 570 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্স দেখাচ্ছে KMnO4 সলিউশনটা। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবারে আমি ওর যে অ্যাবজর্বেন্সটা স্টাডি করব KMnO4 এর কনসেন্ট্রেশন বাড়িয়ে বাড়িয়ে, সেটা কোন তরঙ্গ দৈর্ঘ্যে স্টাডি করব বলো? সেটা কোন তরঙ্গ দৈর্ঘ্যে স্টাডি করব, কোন ওয়েভলেংথে স্টাডি করব?
570. 570, exactly. So this 570 is the absorption maximum of KMNO. Maybe, I don't know. ঠিক আছে, বাট এইটা কলোরিমিটার দিয়ে এত তোমার পরিশ্রম করতে হবে, এটা স্পেকট্রোফোটোমিটারে কোনো ব্যাপার না। তুমি সিম্পল সলিউশনটা দিলে একটা ওয়েভলেন্থ স্ক্যান মেরে দিবে, 300 থেকে 700 একটা ওয়েভলেন্থ স্ক্যান মেরে স্পেকট্রোফোটোমিটার নিজেই স্ক্যান করে তোমায় দেখিয়ে দেবে যে কোন ওয়েভলেন্থে ও ম্যাক্সিমাম অ্যাবজর্ব করছে লাইট। তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর ভেরিফিকেশন অফ ল্যাম্বার্টিয়াস ল। সেটা হচ্ছে যে তোমাকে এটা ডিটারমাইন করতে হবে যে কোন ওয়েভলেন্থে তোমাকে তো একটা নির্দিষ্ট ডাই দেয়া হবে, ধরো রোডামিন দেয়া হলো বা ব্রোমোক্রেসল গ্রিন দেয়া হলো বা ব্রোমোফেনল ব্লু দেয়া হলো বা KMNO4 দেয়া হলো, পটাশিয়াম পারম্যাঙ্গনেট, বা K2Cr2O7 দেয়া হলো, পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, তো কোন ওয়েভলেন্থে তোমার ম্যাক্সিমাম অ্যাবজর্পশন দেখাচ্ছে, কোন ওয়েভলেন্থে তোমার ম্যাক্সিমাম অ্যাবজর্পশন দেখাচ্ছে, তোমার যে অ্যানালাইটটা, অ্যানালাইট বলতে ইট ক্যান বি পটাশিয়াম পারম্যাঙ্গনেট, পটাশিয়াম ডাইক্রোমেট এক্সেট্রা, এগুলোকে আমরা অ্যানালাইট বলবো। আগে আমি সেটা ডিটারমাইন করলাম। ওকে ওকে স্যার। তারপরে আমি কি করব, আমি সেই ওয়েভলেন্থটা সেট করলাম কলোরিমিটার বা স্পেকট্রোফোটোমিটার। এইবারে আমি কি করব, আমি কনসেন্ট্রেশন বাড়াবো। ধরো এখানে কনসেন্ট্রেশন হচ্ছে কি, কত আমি নিচ্ছি এক একটা করে। দেখো এখানে প্রথমে হচ্ছে 0, মানে আমি শুধু জল নিয়ে দেখলাম অ্যাবজর্বেন্স ভ্যালু কত। তারপরে কনসেন্ট্রেশন দিলাম 0.002 মোলার, মানে 2 মিলিমোলার বেসিক্যালি। 0.002 মোলার মানে 2 মিলিমোলার। তারপরে 4 মিলিমোলার, তারপরে 6 মিলিমোলার, তারপরে 8 মিলিমোলার, তারপরে 10 মিলিমোলার। এরকম কনসেন্ট্রেশন কিন্তু আমি নিলাম, নিয়ে তার করসপন্ডিং অ্যাবজর্বেন্স ভ্যালু গুলো আমি লিখলাম। কিভাবে, আমি বেশি কনসেন্ট্রেশন নিয়ে কিউবেটে একটা সলিউশন দিচ্ছি, আমাকে স্পেকট্রোফোটোমিটার বা কলোরিমিটার অ্যাবজর্বেন্স দেখতে হবে। এই অ্যাবজর্বেন্স ভ্যালু গুলোকে কিন্তু আমি পরপর লিখলাম। এইবার আমি একটা গ্রাফ লিখব। এটা বুঝতে পারলে তো? ওই KMNO4 সলিউশনটা কোন ওয়েভলেন্থে ম্যাক্সিমাম অ্যাবজর্ব করছে আমি দেখলাম। নেক্সট স্টেপে আমি KMNO4 এর ডিফারেন্ট কনসেন্ট্রেশনস নিলাম, 0.2, এই 0.002 মোলার মানে 2 মিলিমোলার, 4 মিলিমোলার, 6 মিলিমোলার, 8 মিলিমোলার, 10 মিলিমোলার। নিয়ে এই যে কনসেন্ট্রেশন গুলো, এগুলো কতটা অ্যাবজর্ব করছে, মানে এক চামচে নুন কতটা অ্যাবজর্ব করছে, 2 চামচ নুন কতটা অ্যাবজর্ব করছে, 3 চামচ কতটা, 4 চামচ কতটা, 5 চামচ কতটা, কিন্তু সেই জিনিসটা দেখলাম। দেখে কি দেখলাম, আমি এবার এই রকম একটা গ্রাফ পাচ্ছি। কি গ্রাফ, একদিকে আমি কনসেন্ট্রেশন প্লট করছি, অন্যদিকে আমি অ্যাবজর্বেন্স প্লট করছি। তো this corresponds to 2 millimolar, this corresponds to 4 millimolar, this corresponds to 6 millimolar, this corresponds to 8 millimolar, this corresponds to 10 millimolar, this may corresponds to 12 millimolar। বোঝা যাচ্ছে ব্যাপারটা? Now I get a straight line curve almost হলেই যথেষ্ট, which almost passes through the origin. This is the verification of Beer-Lambert's law. That ultimately when you plot the increasing concentration with the increasing absorbance, you get a straight line curve passing through the origin. So inference এটা লিখতে হবে যে for a particular dye at a particular wavelength, for a particular dye at a particular or specific wavelength, when the path length is constant, the concentration is directly proportional to the absorbance. The concentration is directly proportional to the absorbance in a linear manner, and we get a straight line curve passing through the origin. This is the verification of Lambert-Beer's law. ঠিক আছে, লাস্ট একটা জিনিস বলবো, এই যে ডিফারেন্ট
কনসেন্ট্রেশন তুমি বানালে 2 মিলিমোলার, 4 মিলিমোলার, 6 মিলিমোলার, 8 মিলিমোলার, 10 মিলিমোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, এটা কি করে বানালে? একটা স্টক সলিউশন আছে 0.01 মিলিমোলারে, এবার সেটাকে তুমি জল দিয়ে ডাইলিউট করছো, মানে 10 মিলিমোলারের একটা স্টক সলিউশন আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, তার থেকে 2 মাইক্রোলিটার নিচ্ছ আর 8 মাইক্রোলিটার জল নিচ্ছ, তাহলে সেটা 2 মিলিমোলার হয়ে গেল। So this is just the concept that you have a stock solution and you dilute it with distilled water to get different concentrations of potassium permanganate. And for each of the concentration, you determine the absorbance using colorimeter or spectrophotometer. You plot the absorbance with the concentration. এটা কিন্তু পরীক্ষায় গ্রাফে করে দেখাতে হবে, নালে কিন্তু জিরো। এবং এই পার্টিকুলার অ্যাবজর্বেন্স গুলো যখন তুমি কনসেন্ট্রেশনের রেসপেক্টে প্লট করছো, you get a straight line curve passing through the origin. This is the verification of Lambert-Wills law. কারোর কোনো ডাউট থাকলে আমায় জিজ্ঞেস করো। স্যার কনসেন্ট্রেশন আর ট্রান্সমিটেন্সের গ্রাফটা কি দরকার আছে, মানে ওটা দরকার নেই? না না, কনসেন্ট্রেশন আর ট্রান্সমিটেন্সের গ্রাফ কোনো দরকার নেই, অ্যাবজর্বেন্সের সঙ্গে প্লট করলেই হবে, ঠিক আছে? বিকজ আলটিমেটলি উই আর প্রুভিং দ্য ল E is equal to lambda into C into N. A is equal to epsilon lambda into C into C into N, epsilon lambda, কারণ epsilon lambda টা আমরা লিখি কারণ মোলার অ্যাবজর্পটিভিটি বা মোলার এক্সটেনশন কোএফিশিয়েন্ট, this is fixed for a particular wavelength, so we write epsilon lambda. A is equal to epsilon lambda into C into N. তাহলে ওখানে তো T এর সঙ্গে আমরা ইকুয়েশনটা করছি, তাহলে আমাদের সেটা প্লট করা কিন্তু দরকার। আচ্ছা, অ্যাবজর্বেন্স অফ আননোন সলিউশন, কনসেন্ট্রেশন অফ আননোন সলিউশন কিভাবে ডিটারমাইন করা যায়, এইটা এই মুহূর্তে আমাদের মডারেশনের জায়গা নয়, আর বললে আজকে ওভারডোজ হয়ে যাবে, এই অবধি আজকে থাকুক। আমি ভিডিওটা উৎসাহকে রিকোয়েস্ট করব যে উৎসাহ একটু ভিডিওটা গ্রুপে দিয়ে দাও, যেটাও স্ক্রিন রেকর্ড করেছে। আর যদি খুব বেশি হয় তাহলে একটা কাজ করো, আমাকে ভিডিওটা একটু টেলিগ্রামে পাঠিয়ে দাও, আমি তারপর ক্লাসরুমে আপলোড করে দিই। And we all should thank Utsha যে she took the trouble to record this entire class. কারুর আর কোনো ডাউট? ওকে, তো কারুর যদি আর কোনো ডাউট না থাকে, আমার মনে হয় 30% at least ক্লিয়ার হলো Lambert-Wills লটা নিয়ে, so that is more than enough for me. আর আমি উৎসাহ আমাকে পাঠালেই আমি ওটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে, আমার ক্লাস। ওকে, সো এনিথিং এলস? আর কারোর কিছু বক্তব্য জানার আছে প্র্যাকটিক্যাল নিয়ে? মানে এরপর আমরা প্র্যাকটিক্যালের দিন মিট করব, প্র্যাকটিক্যালের আর কিছু জানার আছে, কোনো ডাউট কিছু? স্যার বলছিলাম যে প্র্যাকটিক্যাল এক্সাম মানে যেটা হবে বললেন, তো সেইটাতে যেটা কোয়েশ্চেন আসবে সেটা একটা পার্টিকুলার এক্সপেরিমেন্টের উপরে আসছে। এবার ভাইভাটাও কি মানে আমাদেরকে মানে 5 জনকে সেই পার্টিকুলার এক্সপেরিমেন্টের উপরেই নট নেসেসারি। এটা যদি ব্যাপারটা হতো অফলাইন হতো তাহলে সেই এক্সপেরিমেন্টের উপরই নিতাম, কিন্তু এখানে আমরা সেটা করব না। এখানে আমরা দেখব যে তোমরা ওভারঅল প্র্যাকটিক্যালস গুলো শিখেছো, ঠিক আছে? কারণ তাহলে তো প্রত্যেকে একটাই এক্সপেরিমেন্ট করবে, আর তো কিছু করবেই না। কেন আমি এইটা তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। উৎসাহ, ইউ ক্যান স্টপ দ্য রেকর্ডিং নাও।